কিছু আসে না তো 30 দেখা যাচ্ছে? হ্যাঁ 31 Yes, sir. Roll 31. 33 Yes, sir. Roll 33. 34 35 Yes, sir. 36 36 37 Yes, sir. 38 Present, sir. 38. 39 Yes, sir. 39 present. 50 Yes, sir. Sir, 40. 40 41 Yes, sir. 42 Yes, sir. 42. 44 Yes, sir. 44. 35 46 Yes, sir. Sir, 46. 47 Present, sir. 47. 48 Yes, sir. 48. 49 50 Yes, sir. Roll 50. Sir, roll 14 in 15 batch 22 Yes, sir. 15 batch 22. 15 batch 17 Yes, sir. 15/17. 13 batch 29 12 batch 19 বাকি আছে কে স্যার Sir, 16 ব্যাচ রোল 5 কি দিয়েছেন? দিয়েছে ওকে sir, 16 match 49. আমার স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। কত স্যার 16 batch 49. Sir, 16 batch 19. 16 batch 19 ওকে Sir, roll 40 শোনা গেছে? 40 ঠিক আছে হ্যাঁ Recording in progress. আমরা গত ক্লাসে এইগুলো পড়েছিলাম যে কার্বাইড হচ্ছে টুল স্টিলের পারফরমেন্সের সবচেয়ে বড় হাতিয়ার এবং যারা টুল স্টিল নিয়ে কাজ করে তারা টুল স্টিলের ভিতরে যে কার্বাইড গুলো থাকে তার জিওমরফোলজি সাইজ শেপ ডিস্ট্রিবিউশন কালার হ্যাঁ এগুলো দেখে তারা বুঝতে পারে যে কি ধরনের কার্বাইড তৈরি হয়েছে কারণ আমরা জানি একই কেমিক্যাল কম্পোজিশনে টেম্পারিং টাইম এন্ড টেম্পারিং টেম্পারেচার কন্ট্রোল করে আমরা M3C M7C6 M23 C7 M2C MC সব ধরনের কার্বাইডকে আমরা নিয়ে আসতে পারি ডিপেন্ডিং অন টেম্পারিং
টেম্পারেচার এন্ড টেম্পারিং টাইম। ফলে আমরা যদি আসলে ভুল করে ফেলি কার্বাইডের ধরন এবং তার জিওমেট্রি ফিক্স আপ করতে যদি ভুল করে ফেলি, তাহলে কিন্তু টুলের পারফরমেন্স ভালো হবে না। কারণ আমি কি চেয়েছি বড় কথা নয়, আমি কি পেয়েছি সেটাই হচ্ছে বড় কথা। কারণ থিওরির উপর বেসিস করে, ফল্টি ফার্নেসের উপরে নির্ভর করে, আনসার্টেন কোয়েন্স মিডিয়ার উপরে ভর করে আমরা যদি কোনো একটা কিছু করি এবং আশা করি যেটা হবে, এটা আসলে সবসময় সত্যি হবে না। এর জন্য আমাদের প্রয়োজন হবে থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে আমি যেটা চাচ্ছি সেই টার্গেটে পৌঁছানোর জন্য কিছু আর্ট কাজে লাগিয়ে কাস্টমাইজ করা, তাহলে আমাদের ভালো জিনিসগুলো আমরা পাবো। আমরা পড়ছিলাম এখানে যে কার্বাইডের যে টেম্পারিং এর পরে কার্বাইড তার ম্যাট্রিক্সের যে স্ট্রেংথেনিং অর সফেনিং করে বা কিভাবে করে সেটার উপর বেসিস করে টুল স্কিলগুলোকে 4টা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ আমরা দেখেছি যে টেম্পারেচারেই টেম্পারিং করি না কেন, significant or less significant does not matter, but always hardness কমে যাবে। ক্লাস 1, ক্লাস 2 হচ্ছে যে টেম্পারিং করলে হার্ডনেস কমে যাবে, বাট গ্রাজুয়ালি কমবে না, এবং কমার যে রেট সেটাও ক্লাস 1 এর মতো হবে না। at some stage সেই ক্লাস 2 স্টিল টেম্পারিং এর সময় যে গ্রাজুয়াল যে হার্ডনেস কমতে ছিল সেটাকে সে থামিয়ে দিবে। থামিয়ে দিয়ে ইনসাইড ইজ সাম আলট্রা ফাইন কার্বাইড প্রেসিপিটেশনের মাধ্যমে, যেটা তোমরা 3 to 1 এ পড়েছো, স্ট্রেংথেনিং ইফেক্ট। এটা হচ্ছে প্রেসিপিটেশন, স্ট্রেন হার্ডেনিং, স্ট্রেংথেনিং, প্রেসিপিটেশন হার্ডেনিং, স্ট্রেংথেনিং, অনেক রকমের ব্যাপার স্যাপার আছে, এগুলো 3 to 1 এ পড়ে এসেছো। সেই ওয়ান অফ দ্য স্ট্রেংথেনিং ইফেক্ট হচ্ছে প্রেসিপিটেশন হার্ডেনিং। সেটা আগের যে ট্রেন্ড, যেটা সে আস্তে আস্তে হার্ডনেস কমিয়ে দিচ্ছিল, সেটাকে সে সাসপেন্ড করে দিবে, থামিয়ে দিবে। তারপরে সে চেষ্টা করবে যতটুকু পারে সে একটু বাড়ানোর চেষ্টা করবে, তারপরে আর পারবে না, সেও সারেন্ডার করবে। এটা গ্রুপ 2। 3 নম্বর গ্রুপ, এখানে সে খুব বেশি কমবে না এবং অনেক আগে থেকেই সে হার্ডেনিং শুরু হবে এবং একটা পিকে চলে যাবে। এখানে বলা হচ্ছে যে হার্ডনেসটা টেম্পারিং করার পরে, অনেকক্ষণ ধরে টেম্পারিং করার পরে, ইভেন একটা সিগনিফিকেন্টলি হায়ার টেম্পারেচারে টেম্পারিং করার পরেও তার যে হার্ডনেস আমরা পাবো, সেই হার্ডনেসটা অ্যাকুয়েন্সড ম্যাটেরিয়ালস এর হার্ডনেসের চেয়ে অনেক বেশি হতে পারে। এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ। 4 নম্বর গ্রুপ আরেকটা, যার আসলে টেম্পারিং এ হার্ডনেস কমেই না, টেম্পারিং করলে হার্ডনেস কমেই না, বরং একটা সার্টেন পর্যায়ে এসে সে আবার হার্ডনেস বাড়ে। এটা আমরা গত ক্লাসে একই জিনিস আজকে আমরা দেখবো। সেই ক্লাস 1 এ কারা, ক্লাস 2 এ কারা, ক্লাস 3 তে কারা, ক্লাস 4 গ্রেড টুলের ভিতরে, টুল স্কিলের ভিতরে কারা পড়ে, এবং তাদের অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখো বলা হচ্ছে ক্লাস 1
ইন জেনারেল এটা হচ্ছে যে কার্বন স্টিল। কার্বন স্টিলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, সেটা হচ্ছে টেম্পারিং করার সাথে সাথে হার্ডনেস আস্তে 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 কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে লো অ্যালয়ের কিন্তু বলা হয়েছে যে 5%, লেস দ্যান 5% যদি অ্যালয়িং এলিমেন্ট থাকে টোটাল, তাহলে সেটাকে লো অ্যালয় ক্যাটাগরির ভিতরে ফেলা হয়। কিন্তু তাহলে সেই হিসাবে যদি 1% থাকে অ্যালয়, সেটাও লো অ্যালয়, 4.8% থাকে সেটাও লো অ্যালয়। স্বাভাবিকভাবেই যদি কার্বন স্টিলের কাছাকাছি কম্পোজিশন হয়, যে লো রেঞ্জের লো অ্যালয় স্টিল গুলো যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সে অনেকটা কার্বন স্টিলের মতো বিহেভিয়ার শো করবে। টুল স্টিল সেটা কার্বন, প্লেন কার্বন স্টিল অথবা লো রেঞ্জের লো অ্যালয় স্টিল। আর তার বিহেভিয়ারকে আমরা আগেই বলেছি, প্রোগ্রেসিভলি হার্ডনেস ডিক্রিজ করবে। হার্ডনেস ডিক্রিজ করবে বাই প্রেসিপিটেশন এন্ড কোস্টেনিং অফ কার্বাইড। লো অ্যালয় স্টিল, কার্বন স্টিলে আমরা আগে শিখেছি যে 200 ডিগ্রি 250 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে টেম্পারেচার হিট করার সাথে সাথেই তার ভিতরে এপসাইলন কার্বাইড তৈরি হয়। আরো যদি কন্টিনিউ করি টেম্পারেচার, এপসাইলন কার্বাইডটা বেরিয়ে চলে আসে, আরো মোটা হয় এবং ফুল ফেজে সিমেন্টাইট তৈরি হয়। এবং যে ঘটনাটা এখানে ঘটে সেটা হচ্ছে মার্টেনসাইটের যে টেট্রাগোনালিটি, আসলে টেট্রাগোনাল স্ট্রাকচার কিন্তু স্বাভাবিকভাবে আসার কথা না। আমরা তাকে জোর করেছি, বাধ্য করেছি তাকে টেট্রাগোনাল স্টেজে থাকার জন্য। এখন যদি সে সুযোগ পায় কোনোভাবে, সে কিন্তু তার সেই টেট্রাগোনালিটিটাকে লুজ করতে চায়, বিকজ সে হ্যাপি না, টেট্রাগোনাল অবস্থায় থেকে সে খুশি না। সুযোগ পাইলেই সে টেট্রাগোনালিটিকে ফেরত এসে এফসিসি বিসিসি তে চলে যেতে চায়। এই জন্য যদি টেম্পারিং করা হয় সাধারণত 200 ডিগ্রির উপরে বা 250 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি টেম্পারিং করা হয়, তাহলে Fe2.4C, যেটাকে আমরা সাধারণত এপসাইলন কার্বাইড বলে থাকি, সেটা তৈরি হবে। আর যদি আরো কন্টিনিউ করি তাহলে সেটা ফুল ফেজে Fe3C সিমেন্টাইট প্রেসিপিটেট তৈরি হবে এবং সে বেরিয়ে চলে আসবে, পারলাইট তৈরি করবে। পারলাইট যদি তৈরি করে, তোমরা জানো স্বাভাবিকভাবেই পারলাইটের স্ট্রেংথ এবং হার্ডনেস অবশ্যই টেম্পার্ড মার্টেনসাইট অথবা সিমেন্টাইট, টেম্পার্ড মার্টেনসাইট অথবা অ্যাসকুয়েন্স মার্টেনসাইটের চেয়ে অনেক অনেক সফট। ফলে সফটেনিং অ্যাকশনটা কন্টিনিউ করতে থাকবে। হ্যাঁ, অনেক সময় বলা হচ্ছে যে স্যার আমরা তো টেম্পারিং করছি 723 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই, তাহলে কেন এই প্রেসিপিটেশন হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যায়। আসলে ঘটনাটা ঘটে এইভাবে, দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে ধার কাজ করে আর একটা হচ্ছে ভার কাজ করে। এখানে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন কাজ করে, আর একটা হচ্ছে তার ইনসাইডে রেসিডুয়াল স্ট্রেস কাজ করে। ধার এবং ভার, রেসিডুয়াল স্ট্রেস যত বেশি থাকে তত মেটেরিয়াল তার অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করে। যেমন আমরা স্টেনলেস স্টিলে গিয়ে পড়াবো, দেখবা যে রিটেন তোমার 304 অস্টেনাইট গ্রেডের স্টিল, স্টেনলেস স্টিল, অস্টেনাইট স্টেনলেস স্টিল, যাকে হার্ডেনিং করে মার্টেনসাইট তৈরি করা যায় না, বাট আমার স্ট্রেংথ বাড়ানোর দরকার। সেই সমস্ত ক্ষেত্রে যদি তাকে কোল্ড ওয়ার্ক করা হয়, কোল্ড ওয়ার্ক করলে সে রিটেন অস্টেনাইট সেগ্রিগেটেড ফর্মে বিভিন্ন জায়গায় মার্টেনসাইট আসা শুরু হয়ে যায়।
অস্টেনাইটের ভিতরে রুম টেম্পারেচারে কোল্ড ওয়ার্কিং করে সরাসরি মার্টেনসাইটে ট্রান্সফার করা সম্ভব। ভেরি গুড টেকনিক। তাহলে বোঝা যাচ্ছে যে স্যার এটা তো আসলে মার্টেনসাইট তৈরি হইতে অস্টেনাইট থেকে মার্টেনসাইট তৈরি করতে হইলে তো আমাদের এটা কোয়েন্স করতে হবে, এটা করতে হবে না, সবসময় সব দরকার নাই। কিছু কিছু ক্ষেত্র আছে আরো অনেক প্যারামিটার ইনফ্লুয়েন্স করে। যেমন আমরা স্বাভাবিকভাবেই দেখি যে ওয়াটার ভ্যাপোরাইজেশন টেম্পারেচার কিন্তু 100°C, তাহলে সমুদ্রের পানি নদীর পানি শুকিয়ে যাচ্ছে কেন? ওখানকার টেম্পারেচার তো 100°C। একটা বোতলে পানি রাখো, গ্লাসে পানি রাখো, অনেকদিন যাবত খুলে রেখে দাও মুখটা, দেখবা যে আস্তে আস্তে গ্লাসের পানির লেভেল কমে গেছে। কেন যাচ্ছে? ওখানে কি আমি হিট করেছি 100°C? না, এখানে আরো অনেক প্যারামিটার কাজ করে। হেটারোজেনিটি, তারপরে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, টেম্পারেচার, হ্যাঁ, পিউরিটি অফ ওয়াটার, লটস অফ প্যারামিটার। রিসার্চ করতে গেলে মাথার ভিতরে বিভিন্ন প্যারামিটার যেগুলো আসতে থাকে, তো এইরকম এই প্যারামিটার তো এমনি আসে না। এই প্যারামিটার গুলো কিন্তু সেখানে ওয়ার্ক করে। রিসার্চ যে করে তার কাজ হচ্ছে কোন কোন প্যারামিটার গুলো কোথায় ওয়ার্কেবল কন্ডিশন আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে, সেই জিনিসগুলো আগে ফাইন্ড আউট করা এবং সেটা নিয়ে কাজ করা। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা যদিও একে আপার লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে নেই নাই, তাহলে কেন এটা পারলাইট ফেরাইট তৈরি হয়ে যাবে? কারণ ভিতরে অসম্ভব ধরনের যদি এস্টুয়াল স্ট্রেস থাকে, তাহলে সেই এস্টুয়াল স্ট্রেস এবং টেম্পারেচারের অ্যাকশনে এই চেঞ্জটা এসে যাবে এবং মেটেরিয়াল গুলো আস্তে আস্তে সফট হয়ে যাবে। 2 নম্বর ক্লাসের হচ্ছে মিডিয়াম। দেখো, লো অ্যালয় লো গ্রেড, মিডিয়াম অ্যালয় স্টিল অথবা হাই অ্যালয় স্টিল, যেগুলো টুল স্টিল ফর, এগুলো আমার অ্যাপ্লিকেশনও আলাদা। এটা ক্লাস 2, এটা কোল্ড ওয়ার্ক করা যাবে তাই অ্যালয় রিটার্ডেড কার্বাইড প্রেসিপিটেশন সফটওয়্যার। হ্যাঁ, অ্যালয়ের ভিতরে বেশি থাকার কারণে কম্পেয়ার টু প্লেন কার্বন অর লো অ্যালয়ের লো রেঞ্জের যে টুল স্টিল, তার তুলনায় এখানে বেশি থাকার কারণে কার্বাইড প্রেসিপিটেট গুলো অনেকটা ডমিনেটিং হবে এবং সে যে গ্র্যাজুয়াল সফেনিং, যে একটা প্রগ্রেসিভ যে একটা সফেনিং এর টেন্ডেন্সি কাটিং এর সময় টুল স্টিলের থাকে, সেটার পথে তার পথে বেরিয়ার হিসেবে কাজ করবে অ্যালয় প্রেসিপিটেশনের মাধ্যমে। অ্যালয় প্রেসিপিটেট সফেনিং হইতে থাকবে, অ্যালয় প্রেসিপিটেট হয়ে সাথে সাথে নন কোহারেন্ট যে প্রেসিপিটেট গুলো, সেখানে লোকাল স্ট্রেনিং অ্যাকশনের মাধ্যমে মেটেরিয়ালের ম্যাট্রিক্স এর হার্ডনেস এবং স্ট্রেংথ বাড়িয়ে দিবে, ফলে সফেনিং হতে পারবে না। দিস ইজ ক্লাস 2 টুল স্টিল। এরপরে আসছে ক্লাস 3 স্ট্রেট ফরওয়ার্ড, নট মিডিয়াম অ্যালয়, স্ট্রেট ফরওয়ার্ড এটা হাই অ্যালয় স্টিল। হাই অ্যালয় স্টিল কাকে বলা হয় তোমরা জানো, সাধারণত 10, কেউ কোনো কোনো বইয়ে 5-এর উপরে, কোনো কোনো বইয়ে 8-এর উপরে বলা হয়েছে। যেটাই হোক, সেটা হচ্ছে যে আসলে এর ভিতরে অ্যালয়ের পার্সেন্টেজ অনেক বেশি থাকবে। অনেক ক্ষেত্রে হাই স্পিড স্টিল এই ধরা হয় এই ক্লাসের ভিতরে, কিন্তু হাই অ্যালয়ও যদি থাকে, অনেক সময় দেখো যে হাই অ্যালয় স্টিল, এই হাই স্পিড স্টিল কিন্তু ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার অফ হাই অ্যালয় স্টিল, কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে কার্বন, টাংস্টেন অথবা মলিবডেনাম, ক্রোমিয়াম, নিকেল, এতে টোটাল যদি যোগ করা হয়, আমার তো মনে হয় সবসময় অলওয়েজ মোর দ্যান 10%, ফলে এটা হাই অ্যালয়, হাই স্পিড স্টিলটাই আসলে হাই অ্যালয় স্টিল গ্রুপের একটা মেম্বার। এখানে সিগনিফিকেন্ট সেকেন্ডারি হার্ডেনিং হবে, সেই সেকেন্ডারি হার্ডেনিং হবে বলেই ক্লাস 3 দেখতে পাচ্ছ হার্ডেনিংটা এত বেশি হবে যে অ্যাসকুয়েন্সড অবস্থায় ইভেন যদি তার ভিতরে কোনো মার্টেনসাইট রিটেন অস্টেনেট নাও থাকে, রিটেন অস্টেনেট যদি থাকে, তাহলে অ্যাসকুয়েন্স কন্ডিশনে কিছুটা হার্ডনেস কম হয়। টেম্পারিং করলে রিটেন অস্টেনাইট মার্টেনসাইটে ট্রান্সফর্ম হয়ে
তার ম্যাট্রিক্সের হার্ডনেস বাড়িয়ে দেয় এবং তার হার্ডনেস বেড়ে যায়। ইভেন যদি কোনো স্টিলের ভিতরে স্টিলের ভিতরে যদি কোনো রিটার্ন অস্টেনাইট নাও থাকে, টেম্পারিং এ সেই রিটার্ন অস্টেনাইটার মার্টেসাইট তৈরি নাও হয়, তারপরও শুধুমাত্র সেকেন্ডারি হার্ডেনিং এর মাধ্যমে এর হার্ডনেস এবং হার্ডনেসটা তার অ্যাসকুয়েন্সড স্টিলের হার্ডনেসের চেয়ে অনেক উপরে উঠিয়ে দিতে পারে। অ্যাবনর্মাল কেস, ভেরি অ্যাবনর্মাল। মানুষ কিন্তু কনফিউজ হয়ে যায়। 1996 সাল, আমি একটা টুল স্টিলে কাজ করছিলাম। আমার ছাত্র, সে এখন লন্ডন সিটি ইউনিভার্সিটি টিচার, সেই ছাত্র আর আমি, আমার তো তখন অত জ্ঞানও নাই, এই একটা কনফিউশনের ভিতরে পড়ে গিয়েছিলাম। টুল স্টিল নিয়ে এসে আমরা তার টিপোলজিক্যাল প্রপার্টি মাপছিলাম। টেম্পারিং করছি, করার পরে হার্ডনেসও বেড়ে যাচ্ছে, উইয়ারের পরিমাণও কমে যাচ্ছে। আমাদের কাছে কোনো এক্সপ্লানেশন ছিল না। ওই সময় আমাদের স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপও আসে নাই। আমাদের ডিপার্টমেন্টে 2001 সালে এসিএম আসে, বাট সেই এসিএমটা তো কাজ করতেছে না, কারণ এই ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশনের কারণে ওইটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো সেই কনফিউশনের এখন আমরা বুঝতেছি যে আসলে পরিষ্কার কেন এই ঘটনাগুলো ঘটলো, কেন ঘটতেছে। যাই হোক, এটা হচ্ছে ক্লাস 3 গ্রুপের হচ্ছে মেটেরিয়াল। এটার ব্যবহার সিগনিফিকেন্সে, এটা ব্যবহার হবে তোমার হট ওয়ার্কিং করতে গেলে যে সমস্ত টুলগুলো লাগে, সেখানে হাই স্পিড কাটিং এর জন্য যে টুলগুলো লাগে সেগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারি। আরেকটা আসতেছে ক্লাস 4, মিডিয়াম অ্যালয় টু হাই অ্যালয় হট ওয়ার্ক টুল স্টিল সেকেন্ডারি হার্ডেনিং। এখন বলতে পারো যে স্যার মিডিয়াম অ্যালয় তো এখানেও ছিল, ক্লাস 2 মিডিয়াম অ্যালয় ছিল, সেখানে এরকম ব্যবহার হলো না কেন? একটা জিনিস মনে রাখবা, মিডিয়াম অ্যালয় ক্লাসিফাই করা হয়, মিডিয়াম অ্যালয়কে ক্লাসিফাই করা হয় টোটাল অ্যালয় কন্টেন্ট দিয়ে। আর মেটেরিয়ালসের বিহেভিয়ার আসলে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে টোটাল অ্যালয়িং এলিমেন্টের উপরে তো বটেই, বাট কোন কোন অ্যালয়িং এলিমেন্ট যোগ করে মিডিয়াম হলো তার উপরে। যেমন আমি বলি, একটা স্টিলের ভিতরে 5% ক্রোমিয়াম আছে, সে যেভাবে তার টেম্পারিং বিহেভিয়ারটা চেঞ্জ করবে, আমি যদি এর ভিতরে 5% ভ্যানাডিয়াম দিয়ে দেই, অ্যালয়িং এলিমেন্ট টোটাল যোগ করে মোর দ্যান 5%, বাট ভ্যানাডিয়াম অ্যাড করার সাথে সাথে তার টেম্পারিং বিহেভিয়ার, প্রেসিপিটেশন বিহেভিয়ার, কার্বাইডের যে জিওমরফোলজি সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফলে দুই যদি মিডিয়াম অ্যালয় স্টিল, বাট যেহেতু অ্যালয়িং এলিমেন্ট গুলো ভিন্ন, সেই জন্য তাদের বিহেভিয়ার ভিন্ন হয়ে যায়। কারো বুঝতে অসুবিধা হয়েছে? আমার একটা প্রশ্ন ছিল এই ক্লাস 2 এর ব্যাপারে। এখানে বলা হয়েছে যে যে অ্যালয় কার্বাইড প্রেসিপিটেশন কে রিটার্ড করে, আবার সফটেনিং কেও রিটার্ড করে। এই পয়েন্টটা ঠিক বুঝলাম না। এটা কি অ্যাকচুয়ালি কার্বাইড প্রেসিপিটেশন কেও রিটার্ড করবে? তাহলে স্যার না না না, আমি এখানে কি লেখা আছে সেটা বলো না, আমি কি বলেছি সেটা, এটা আমাকে গাইড করার জন্য। এই জন্য আমার যে ক্লাস লেকচার, এখানে এগুলো ফলো করতে আমি নিষেধ করি তোমাদেরকে। আমি তোমাদেরকে কোনো জিনিস পড়ানোর সময় মিস করলাম কিনা, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলা উচিত, সেই জিনিসগুলো আমি মিস করলাম কিনা, এটাই আমার হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমাকে গাইড করে। এটা কিন্তু ইনফরমেশন, পুরোপুরি ইনফরমেশন সে তোমাকে জানায় না। অনেক সময় কনফিউজিং। তুমি কি জানতে চাচ্ছ, কি লেখা আছে বড় কথা না, তুমি কি জানতে চাচ্ছ সেটা বলো। আর যদি তুমি পড়া থেকেই বুঝতে চাও, লেখা থেকেই বুঝতে চাও, বইয়ের ভিতরে পরিষ্কার করে লেখা আছে। এখন তুমি কি জানতে চাচ্ছ সেটা বলো।
আমার স্যার এটা নিয়ে কনফিউশন ছিল যে ক্লাস 2 তে কি অ্যাকচুয়ালি কার্বাইডের না প্রেসিপিটেশনটাকেও না কি রিটার্ড করা না হয়? না না না, ওইটা নিয়ে চিন্তা করবো না, লেখা দিয়ে না। আমি যা বলছি সেটা প্লাস বইয়ে যা লেখা আছে, এটা আমাকে জাস্ট গাইড করার জন্য। বুঝতে পেরেছো? ওকে স্যার। আর কেউ বুঝো নাই এমন কেউ? এনিবডি? হ্যাঁ, গত স্লাইডেই বলছিলাম সেকেন্ডারি হার্ডেনিং বাই রিটেন অস্টেনাইট টু মার্টেনসাইট ট্রান্সফরমেশন এর মাধ্যমে হতে পারে। আবার প্রেসিপিটেশন অফ আলট্রাফাইন কার্বাইডস, এটা হতে পারে। এখন প্রশ্ন যে সেকেন্ডারি হার্ডেনিংটা রিটেন অস্টেনাইট মার্টেনসাইটে গিয়ে কিভাবে হয় সেটা তো পরিষ্কার। যে কোন একটা ক্লাস আমি তোমাদেরকে বলেছিলাম হয়তো বা প্রেজেন্টেশনের সময়, রিটেন অস্টেনাইটের হার্ডনেস আসলে এত কম যেটা সি স্কেলে মাপা যায় না। তোমরা 222 কোর্সে পড়ার কথা যে কোন ম্যাটেরিয়ালটা সি স্কেলে মাপার উপযুক্ত, কোন ম্যাটেরিয়াল সি স্কেলে মাপার উপযুক্ত নয়। আমি জানি তোমাদের অনেকেই জানো না আসলে কখন মাপা উচিত, কখন মাপা যায় না। আমি তাদের জন্য বলছি যে যখন কোন একটা মেটেরিয়াল সি স্কেলের হার্ডনেস 17 বা তার নিচেই চলে যায়, দ্যাট ইজ ইনভ্যালিড রেজাল্ট। স্কেলে সে 15-16 দেখাইতে পারে, বাট ইনভ্যালিড রেজাল্ট। স্কেলের সত্যিকার অর্থে রেজাল্ট পেতে হইলে অবশ্যই 17-র উপরে হার্ডনেস হইতে হবে। যদি সি স্কেলে দেখায় তাহলে সেটা ভ্যালিড হার্ডনেস, যদি 17 অথবা নিচেই চলে যায় ইনভ্যালিড, তখন তোমাকে বি স্কেলে চলে যেতে হবে, বি স্কেলের হার্ডনেস। এখন দেখো রিটেন অস্টেনাইট সি স্কেল তো দূরের কথা, সি স্কেলের যে 17, 18, 20 তো দূরের কথা, এটাকে সরাসরি বি স্কেলে মাপতে হয় রিটেন অস্টেনাইটের হার্ডনেস। তাহলে বুঝতেই পারতেছো যে রিটেন অস্টেনাইট কত সফট। আর যাকে আমি টুল ম্যাটেরিয়ালস বলবো, টুল তৈরির জন্য যে ম্যাটেরিয়াল আমি ব্যবহার করব, টুলের যে কোনো ধরনের টুলসের হার্ডনেস আসলে 50-র নিচেই খুব কম টুলসের হার্ডনেস থাকে। কাটিং টুলের হার্ডনেস সাধারণত প্লাস মাইনাস সামথিং 60-র কাছাকাছি থাকে। তো সেখানে যেখানে আর সি স্কেলেই 50+ হইতে হয়, আর যে রিটেন অস্টেনাইটের হার্ডনেস বি স্কেলে মাপতে হয়, বি স্কেলে 85 থেকে 95 এর ভিতরে সে ভ্যারি করে। অনেক সময় যদি বেশি বেশি অ্যানিড হয় এবং যদি তার গ্রেন সাইজ অনেক বড় হয়ে যায়, তাহলে এটার হার্ডনেস 75 পর্যন্ত চলে আসতে পারে। রিটেন অস্টেনাইটের হার্ডনেস তাহলে বুঝতেছো খুবই সফট, খুবই কম। এই রিটেন অস্টেনাইটটাকে যদি তুমি টেম্পারিং করো, সে সুযোগ পায় মার্টেনসাইটে ট্রান্সফার হওয়ার জন্য। এখন বলতে পারো স্যার এইটা কেন হলো, তখন হলো না এখন হলো কেন? হ্যাঁ, আমি সুযোগ করে দিচ্ছি। সুযোগ করে দিচ্ছি কিভাবে? থার্মাল সাইক্লিক, থার্মাল স্ট্রেস সেখানে অ্যাপ্লাই করতেছে। একটু আগেই বলেছিলাম অনেক সময় স্ট্রেস, রেসিডুয়াল স্ট্রেস আমাদের জন্য পজিটিভ কাজ করে, কোনো কোনো সময় রেসিডুয়াল স্ট্রেস আমাদের ভাগ্যকে ধ্বংস করে দেয়। মানুষের জন্য তাই রেসিডুয়াল স্ট্রেস দুই রকমের। একটা রেসিডুয়াল স্ট্রেস ড্যামেজিং, যার কারণে মানুষ সুইসাইড করে। আরেকটা রেসিডুয়াল স্ট্রেস হচ্ছে মানুষের, যার কারণে এর ভিতরে জেদ তৈরি হয় এবং সে মোটিভেটেড হয় টু ডু সামথিং, এবং আলটিমেটলি সে সাকসেসফুল হয়। এই জন্য বললাম যে রেসিডুয়াল স্ট্রেস কখনো কখনো ড্যামেজিং, কখনো কখনো ভাগ্যের পরিবর্তন করে। ম্যাটেরিয়ালস এর জন্য মানুষ কিন্তু এক ধরনের ম্যাটেরিয়াল আসলে। মানুষের জন্য যদি সত্যি হয়ে থাকে
অবশ্যই অবশ্যই টুলস, স্টিল, সব মেটেরিয়ালস এর জন্য এটা সত্যি হবে। রিটেন অস্টেনাইট যখন আমরা হিটিং কুলিং করি, এর কারণে ওর উপরে রিটেন অস্টেনাইটের ঘাড়ের উপরে যে থার্মাল শকটা পড়ে, থার্মাল স্ট্রেস যেটা পড়ে, তার কারণে সে মোটিভেটেড হয়, বাধ্য হয় টু বি ট্রান্সফর্ম টু মার্টেনসাইট। আর এই মার্টেনসাইটে যখনই ট্রান্সফার হয়ে যায়, তখনই সেই রিটেন অস্টেনাইটের যে হার্ডনেস বি স্কেলে ছিল, এখন মার্টেনসাইট তার হার্ডনেস 60 প্লাস হয়ে যায়। মিরাকল। একটু আগে সে ছিল বি স্কেলের 80, এখন সে হয়ে গেল সি স্কেলের 50। আনবিলিভেবল। তো এটা একটা সেকেন্ডারি হার্ডেনিং। আরেকটা হচ্ছে প্রেসিপিটেশন, বলা হচ্ছে কন্ডিশন আলট্রা ফাইন হইতে হবে। দুইটা কারণে আলট্রা ফাইন হইতে হবে। নাম্বার 1 কারণ হচ্ছে আলট্রা ফাইন হইলে সে ইনকোহারেন্ট হয় এবং মিলিয়নস অফ লোকালাইজড জায়গাতে সে রেসিডুয়াল স্ট্রেস তৈরি করে। সেই মিলিয়নস অফ লোকালাইজড জায়গায় স্ট্রেস তৈরি করার কারণে এই যে রেসিডুয়াল স্ট্রেস ওভারঅল ম্যাট্রিক্সের হার্ডনেসটা বা স্ট্রেংথটা বাড়িয়ে দেয়। আলট্রাফাইন, এই একই কার্বাইড যখন আলট্রাফাইন এই ডেফিনেশন থেকে সে সরে আসবে, মাইক্রো কার্বাইড হবে, ম্যাক্রো কার্বাইড হয়ে যাবে। একই কার্বাইড, একই কেমিক্যাল কম্পোজিশন, বাট দুইটা প্রবলেম হবে। নাম্বার 1 প্রবলেম হচ্ছে যে কোহারেন্সি লুজ হয়ে যাবে। যত কোহারেন্সি লুজ হবে তত তার রেসিডুয়াল স্ট্রেসের পরিমাণ কমে যাবে। রেসিডুয়াল স্ট্রেস যত কমে যাবে তত তার হার্ডনেস এবং স্ট্রেংথ কমে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি কিনা কার্বাইড গুলো প্রেসিপিটেট যেটা ছিল আলট্রাফাইন কার্বাইড প্রেসিপিটেট, সেই কার্বাইড গুলো যদি গ্রো করে বড় হতে হয়, তাহলে অবশ্যই ম্যাট্রিক্স থেকে আমার যে সলিড সলিউশনের ভিতরে যে অ্যালোয়িং এলিমেন্ট গুলো ছিল, মলিবডেনাম ছিল, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, নিকেল তো তোমার কার্বাইড আসবে না, ম্যাঙ্গানিজ যারা যারা ছিল তারা কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে আসবে। বেরিয়ে যত চলে আসবে সেই সলিড সলিউশন স্ট্রেংথেনিং অ্যাকশনটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ এবার চলে যাও পিসিসি সেলে চলে যাও, এফসিসি সেলে চলে যাও, যত সাবস্টিটিউশনাল এলিমেন্ট গুলো সেল থেকে বেরিয়ে এসে কার্বাইডের ঘাড়ের উপরে চলে যাবে, তত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল যাকে আমরা চোখে দেখি না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলের ভিতরে যে ডিস্টরশন বিকজ অফ ফরেন এলিমেন্টের সাবস্টিটিউশনাল জায়গা দখল করার কারণে সেই ল্যাটিস ডিস্টরশন গুলো কমে যাবে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেলের কি কমে যাবে। কমে যদি যায় তাহলে আমাদের 1 মিনিট। ওয়ালাইকুম সালাম। জি জি, বলো বলো। দেন দেন। একটাই দেন, ঠিক একটাই দেন। জি জি, ওকে জি, ভালো। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি আলট্রাফাইন না হয় তাহলে তার যে ডিস্টরশন কমে যাবে, ইনকোহারেন্সি যেটা ছিল সেটা লুজ হবে, কোহারেন্সির দিকে যাবে, ফলে রেসিডুয়াল স্ট্রেস কমে যাবে। আরেকটা হচ্ছে কার্বাইড প্রেসিপিটেট যত বড় হবে, সেই বড় হেলদি হওয়ার জন্য কিন্তু সারাউন্ডিং থেকে তাকে প্রচুর পরিমাণে অ্যালয় এলিমেন্ট চলে আসতে হবে। অ্যালয় এলিমেন্ট যত চলে আসবে তত ইন্ডিভিজুয়াল সেলের যে সাবস্টিটিউশনাল যে লোকেশনে আয়রনকে সরিয়ে দিয়ে সে বসেছিল, আয়রন বসলে যে ডিস্টরশন হয়, আয়রনকে সরিয়ে দিয়ে সে বসে আছে। অবশ্যই তোমরা জানো পিরিয়ডিক টেবিলে যে আয়রন এবং যত সাবস্টিটিউশনাল এলিমেন্ট আছে আয়রনের জন্য, তারও কিন্তু অ্যাটমিক রেডিয়াস সমান নয়।
ডিফারেন্ট, ফলে এই যে ডিফারেন্ট অ্যাটমিক রেডিয়ার অ্যাটম গুলো গিয়ে সেই সেলের মানে সাবস্টিটিউশনের জায়গাগুলো বসবে, ফলে সে ল্যাটিস যে ডিস্টরশন হবে সেটার মাত্রা কমে যাবে। যদি কমে যায় তাহলে ম্যাট্রিক্সের হার্ডনেস কমে যাবে। এইটা দুইটা কারণ, এই দুই কারণে আমাদের হার্ডনেস লুজ করতে পারে। সেই জন্য আমাদের খেয়াল করতে হবে যে টেম্পারিং এর সময় টু মাচ কার্বাইড যাতে বড় না হয়। আলট্রা ফাইন মিলিয়নস অফ কার্বাইড, জানো যে তোমার একটা মাইক্রন সাইজের কার্বাইডকে যদি আমি ন্যানোতে নেই, ন্যানোতে যদি নেই তাহলে 10টা কার্বাইড হয়ে যায়, মিনিমাম 10টা কার্বাইড হয়ে যায়। আর যদি আরো কমে যায় 50 হয়, 30 হয়, তাহলে কতটা হবে হিসাব করে দেখো। হিউজ পার্টিকেল তৈরি হবে, কিন্তু অ্যালয়িং এলিমেন্টের পরিমাণ অত লুজ হবে না। এই জন্য আমাদের সেকেন্ডারি হার্ডেনিং এর সময় আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য বাউন্ডারি কন্ডিশন অবশ্যই আলট্রা ফাইন কার্বাইড হতে হবে। এরপরে মার্টেনসাইট উইথ সুপার স্যাচুরেশন ইন অ্যালয়, এটা সেকেন্ডারি হার্ডেনিং, যেটা তো মার্টেনসাইটের ভিতরে অবশ্যই অ্যালয়িং এলিমেন্ট গুলো যদি সুপার স্যাচুরেটেড অবস্থায় না থাকে, এটা এসে যাবে। যদি হাই অ্যালয় হয় তো অবশ্যই চলে আসে। সুপার স্যাচুরেটেড হইলেই, যেটা আমরা চিনির কথা বলি, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি সুপার স্যাচুরেটেড চিনি বানাও, শরবত বানাও, 38 ডিগ্রিতে নিয়ে আসলে ওই প্রপোর্শনে দেখবা সেডিমেন্ট পড়ে গেছে, চিনির সেডিমেন্ট বটমে, গ্লাসের বটমে পড়ে গেছে। 5 ডিগ্রিতে নিয়ে আসলে দেখবা আরো বেশি চিনি সেডিমেন্টেশন হয়ে নিচে পড়ে গেছে। এই জন্য বলা হচ্ছে সুপার স্যাচুরেটেড কন্ডিশনে থাকতে হবে। আর আমি যদি সুযোগ করে দেই তাহলে প্রেসিপিটেশন হবে সেকেন্ডারি হার্ডেনিং। এখানে আমরা যে জিনিসটা দেখতেছি যে অ্যালয়িং এলিমেন্ট যারা সেকেন্ডারি হার্ডেনিং করে তাদের ভিতরে কে সবচেয়ে পাওয়ারফুল, সেটা আমরা দেখার জন্য এইটা নিয়ে এসেছি। এই ডায়াগ্রাম গুলো এখানে দেখা যাচ্ছে ভ্যানাডিয়াম স্টিল, কার্বন পার্সেন্টেজ 0.5, 0.46, 0.43, 0.46, 0.48। আসলে রিসার্চ করতে গেলে একটা কেমিক্যাল কম্পোজিশনে ফিক্সড হয়ে দাঁড়িয়ে থাকা ভেরি ভেরি ডিফিকাল্ট। আমি অনেক চেষ্টা করেছি। জাপানে তোমরা নাম শুনে থাকবা, মেটেরিয়াল সায়েন্স ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেটেরিয়াল সায়েন্স, নাম হচ্ছে NIMS, নিমস নাম শুনে থাকবা জাপানে, যেটা হেডকোয়ার্টার হচ্ছে সুকুবাই। আমি ওখানে কাজ করতাম। মাঝে মাঝে আমার ছাত্রদের নিয়ে আমার প্রফেসরের সাথে যেতে হতো, ওখানে কাজ করেছি এবং রিসার্চ গ্রেডের ম্যাটেরিয়াল তৈরি করে, কিন্তু কোনো সময় আমরা আসলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি নাই, এই সামান্য ভেরিয়েশন গুলো চলে আসতো। এই জন্য এখানে যে ডেটাটা, এটা আমার তৈরি করা ডেটা না, আমার মনে পড়ে গেল যে আসলে এই যে কার্বন 0.48, 0.46, 0.46, 0.5, রেফারেন্স 0.5, বাট এই জায়গায় দাঁড়িয়ে থাকা ভেরি ভেরি ডিফিকাল্ট। যাই হোক, তারপরও চেষ্টা করেছে কাছাকাছি থাকার জন্য। যেটা দেওয়া হয়েছে ভ্যানাডিয়াম, যে এখানে যে চেঞ্জটা আছে সেই চেঞ্জের চেয়েও সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ডিফারেন্ট হচ্ছে ভ্যানাডিয়াম দেওয়া হয়েছে। একটা হচ্ছে নো ভ্যানাডিয়াম, একটা হচ্ছে 0.6, একটা 0.53, 1%, 2%। দেখতেই পারতেছো 1 নম্বর হচ্ছে প্লেন কার্বন স্টিল, দেওয়ার সাথে সাথে টেম্পারিং দেওয়ার সাথে সাথে সে সফেনিং অ্যাকশন শুরু হয়ে গেছে। আর এরপরে আসতেছে তোমার 0.26, এই 0.26 এ সে কিছুটা সেকেন্ডারি হার্ডেনিং দেখিয়েছে, বাট সফেনিং অ্যাকশন মানে আছে, ভালোই আছে। তারপরে এইভাবে যত বাড়ানো হয়েছে আস্তে আস্তে দেখা গেছে সেকেন্ডারি হার্ডেনিং এর যে পিক, তার হাইটটা বেড়ে যাচ্ছে, পিক হাইট বেড়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে ভ্যানাডিয়াম অ্যাড করার সাথে সাথে আমাদের হার্ডনেস, সেকেন্ডারি হার্ডেনিং ইফেক্টটা বেড়ে যাচ্ছে। হয়তো বা 4% দিলে এই পিকটা বেড়ে আরো উপরে যাবে, এবং তখন তার অ্যাডভান্সড স্কেলের যে হার্ডনেস 700 ভিকার স্কেলে, সেই হার্ডনেসের চেয়েও সে বেশি হয়ে যাবে ভ্যানাডিয়াম। এখন যদি আমি ক্রোমিয়াম দেখি, সরি টাংস্টেন স্টিলের ভিতরে যদি দেখি, ভ্যানাডিয়াম দিলে কিন্তু অতটা
অতটা কিন্তু প্রোনাউন্সড ইফেক্ট পাওয়া যায় না। ইভেন 20% পর্যন্ত ভ্যানাডিয়াম সে দিচ্ছে, 20% ভ্যানাডিয়াম দিলেও সে ই করতে পারে না, ওই পরিমাণ সে সেকেন্ডারি হার্ডেনিং এর ইফেক্ট দেখাইতে পারে না। কেন দেখাইতে পারে না? এখানে একটা বড় জিনিস, সেটা হচ্ছে যে টাংস্টেন ইজ ভেরি ভেরি স্ট্রং কার্বাইড ফর্মার। সে আবার অত সেকেন্ডারি প্রেসিপিটেশনে হার্ডেনিং সে করে না, ভ্যানাডিয়ামই বেশি করে। আর যখন টাংস্টেন দিয়ে দেওয়া হয়েছে, কার্বন পার্সেন্টেজ হচ্ছে 0.5, টাংস্টেন দেওয়ার সাথে সাথে অলমোস্ট বেশি কার্বাইডই চলে গেছে, লস্ট হয়ে গেছে, টাংস্টেন নিয়ে চলে গেছে, টাংস্টেন কার্বাইড তৈরি হয়েছে। আর যত আমি টাইম দিয়েছি, যত টেম্পারিং করেছি, সেই টাংস্টেন কার্বাইড আরো বড়ই হয়েছে। ভ্যানাডিয়াম অল্প সুযোগ পেয়েছে এই তার পারফরমেন্স শো করার জন্য। এই জন্য এত বেশি পরিমাণ ভ্যানাডিয়াম দেওয়ার পরেও এর কিন্তু হার্ডনেসের অত উন্নয়ন ঘটে নাই। এরপরে আসছে মলিবডেনাম। ইয়েস, মলিবডেনাম ইজ বেটার। মলিবডেনাম ইজ বেটার যদি আমরা দেই, তাহলে কম্বিনেশন মলিবডেনাম, তাহলে এখানে দেখা যাচ্ছে মলিবডেনামও কিছুটা সেকেন্ডারি হার্ডেনিং এর জন্য হেল্প করে থাকে। টাংস্টেন যে ভ্যানাডিয়াম যে পথের পথিক, মলিবডেনামও ঠিক সেই পথের পথিক। এই জন্য তাদের কম্বিনেশনে আরেকটু গুড হার্ডনেস পাওয়া যায়। এবং দেখতেই পারতেছো তাদের বেস হার্ডনেস অ্যাডভান্সড হার্ডনেস এর চেয়েও কিন্তু বেশি হার্ডনেস পাওয়া সম্ভব হয়ে গেছে। এরপরে আসতেছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামে যদি ভ্যানাডিয়াম দেওয়া হয়, দেখতেই পারতেছো অবস্থা নাই, কোনো সেকেন্ডারি হার্ডনেস এর পিক পাওয়া যায় না। হ্যাঁ, কমার টেন্ডেন্সিটা একটা জায়গায় এসে কমে যায়, বাট আবার কমতে থাকে। এই জন্য বলা হয় হট হার্ডনেস এর জন্য নট ক্রোমিয়াম। তারপরে সেকেন্ডারি হার্ডেনিং এর জন্য নট ক্রোমিয়াম। যদি সেকেন্ডারি হার্ডেনিং আমাদের প্রাইম অবজেক্ট হয়, তাহলে আমাদের মাথার ভিতরে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই স্টিলের ভিতরে হার্ডনেস, স্টিলের ভিতরে ভ্যানাডিয়াম দিতে হবে। যদি আরো কোনো এলিমেন্ট রাখতে চাই, তাহলে চেষ্টা করতে হবে যদি মলিবডেনাম থাকে তাকে দেওয়ার জন্য, তাহলে আমরা সফল হয়ে যাব। এরপরে ওখান থেকে এত স্টাডি করার পরে এখন সায়েন্টিস্টরা বলতেছে যে দেখা গেছে যে এই যে সেকেন্ডারি হার্ডেনিং এর যে কার্বাইড পার্টিকেল গুলো সাধারণত প্রেসিপিটেট হওয়া শুরু হয় 500 ডিগ্রি থেকে। তার আগে যে হার্ডনেসের কন্ট্রিবিউশন, দ্যাট ইজ ট্রান্সফরমেশন অফ রিটেন অস্টেনাইট টু মার্টেনসাইট। এটা কিভাবে জানা যায়? এটা জানতে হইলে একটা টুল স্টিলকে নিয়ে প্রত্যেক 10 ডিগ্রি বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর পর টেম্পারেচার বাড়িয়ে তাকে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি যদি করা হয়, তাহলে এটা জানা সম্ভব কি ঘটতেছে এভরি টেম্পারেচারে। সেটা এই প্রেসিপিটেট গুলো কোথায় পড়তেছে, জিওমরফোলজি আর সেই টিএম এর যে তোমার ডায়াগ্রাম, স্ক্যাটারিং ব্যান্ড, এগুলো দেখে বোঝা যায় যে কোন কার্বাইড কখন আসা শুরু হলো। সেখান থেকে ডিটেল স্টাডির পরে বলা হচ্ছে যে একটা মেটেরিয়ালের ভিতরে রিটেন অস্টেনাইট আসলে 500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মার্টেনসাইট তৈরি করে হার্ডনেসে কন্ট্রিবিউট করে। তারপর থেকে সেকেন্ডারি হার্ডেনিং এর ইফেক্টটা শুরু হয়। এখন প্রশ্ন, টেম্পারিং বলেছিলাম অনেক আগেই, আমি তোমাদেরকে সিগন্যাল দিয়ে রেখেছি, টুল স্টিলের জন্য টেম্পারিং কিন্তু একবার নয়, অনেকবার টেম্পারিং প্রয়োজন হতে পারে। এখানে দেখো প্রথমটা যেটা নীল রঙের, আফটার হিটিং অস্টেনাইট, আফটার কোয়েন্স, রিটেন অস্টেনাইট এন্ড মার্টেনসাইট, লাল হচ্ছে মার্টেনসাইট, উপরে হচ্ছে রিটেন অস্টেনাইট। আফটার ফার্স্ট টেম্পারিং মোস্ট অফ দা রিটেন অস্টেনাইট might be transformed to austenite, martensite, but পুরোপুরি যাবে না। এরপরে যদি আমরা আবার করি, তাহলে
আরো একটু কমবে, আবার যদি করি আরো একটু কমবে। এখন কথা হচ্ছে যে তুমি কতটুকু অ্যালাউ করতে পারো। রিটেন অস্টেনাইট তুমি এই জন্য এখানে হোয়াট চিহ্ন দেখো একটা মাথায় দেওয়া আছে, তুমি কতটুকু অ্যালাউ করতে পারো, কত পার্সেন্ট, 1.5%, দ্যাট ইজ ইয়োর চয়েস। এবং সেইভাবে তোমাকে থার্ড টেম্পারিং এর পরে ফোর্থ করবা না ফিক্স করবা, এটা তোমাকে ডিসিশন নিতে হবে। আর মনে রেখো, রিটেন অস্টেনাইট যত রাখবা তত কিন্তু ক্ষয় বেশি হয়ে যাবে। এখন প্রত্যেকটা স্টেজের টেম্পারিং এ কিন্তু পয়সা খরচ হবে, টুল কিন্তু তৈরি হয়ে গেছে, মোস্ট অফ দা রিটেন অস্টেনাইটও কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, বাট সামান্য একটু লুকিয়ে রাখার কারণে এটা কোনো কোনো ক্ষেত্রে টুলের লাইফ দ্বিগুণ হয়ে যেতে পারে, যদিও খরচ নট মোর দ্যান 5%। দ্বিগুণ লাইফ আমি পেয়ে যাব যদি আরেকটু সময় ধরে টেম্পারিং করি। এটা আসলে তখন ডিসিশন নিতে হবে, আগে ভাগে কিছু বলা যাবে না। সাম স্পেশাল ফিচার অফ টুল স্টিল, এটা কি জিনিস? হ্যাঁ, আমরা কার্বন ইকুইভ্যালেন্ট শিখেছি চ্যাপ্টার 1 এ। যদি কোনো স্টিল হিট ট্রিটমেন্ট করতে গিয়ে কার্বন ইকুইভ্যালেন্ট মোর দ্যান 0.7 হয়ে যায়, দেন প্রিহিটিং ইজ মাস্ট। এমন কোন টুল স্টিল নাই যে টুল স্টিলের কার্বন ইকুইভ্যালেন্ট 0.7 এর কম। তাহলে কি করতে হবে? চোখ বন্ধ করে, আর কিছু বলার প্রয়োজন নাই, চোখ বন্ধ করে ডিসিশন যে অবশ্যই অবশ্যই আমার টুল স্টিলটা প্রিহিট করে নিতে হবে। হ্যাঁ, সেই প্রিহিটিং প্রয়োজনে সেটা কি, যদি প্লেন কার্বন হয় বা মিডিয়াম অ্যালয় হয় তার উপর বেসিস করে, এবং প্রোডাক্টের তোমরা জানো টুল স্টিলের কিন্তু শেপ দেওয়ার পরে তারপরে তাকে হিট ট্রিটমেন্ট করা হয়, ফলে ফাইনাল শেপের তার ডিজাইন জিওমেট্রির উপর বেসিস করে তোমাকে প্রয়োজন হইতে পারে আরেকবার প্রিহিট, একবার 500 থেকে 550-তে, আরেকটা 850-তে। যদি আরো জটিল হয় তাহলে তোমার থার্ড প্রিহিট এখানে সিলেক্ট করা লাগতে পারে। এইভাবে এটা কিন্তু আনসার্টেন, কেউ তোমাকে কিছু বলে দিবে না। তুমি যেহেতু এই ফিল্ডে মানে এক্সপার্ট হবা, ফলে তোমাকে ডিসিশন নিতে হবে কোয়ালিটি প্রোডাক্ট বানানোর জন্য আমাকে কয়বার প্রিহিট করতে হবে। তারপরে অক্সিডাইজিং টেম্পারেচার মনে রাখবা, যারা আসলে সেকেন্ডারি হার্ডেনিং এর মাধ্যমে কার্বাইড প্রেসিপিটেশনের মাধ্যমে যারা হার্ডনেস চাচ্ছ, তাদের প্রথম কন্ডিশন হচ্ছে কি কি কার্বাইড পার্টিকেল আছে, প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট। Then what is the melting temperature of that carbide, try to find out. Then select your, এখন কিন্তু আর সেই ACM টেম্পারেচারের উপরে 50 ডিগ্রি সি আর কিন্তু হবে না, ওই থিওরি ইজ নট ভ্যালিড। এখানে যেটা করতে হবে, তোমাকে আগেই টিএম করে ফাইন্ড আউট করতে হবে হোয়াট ইজ দ্য কার্বাইড পার্টিকেলস প্রেজেন্ট ইন দ্য স্টিল। সেই কার্বাইড পার্টিকেল কেমিকো মরফোলজি কিরকম সেটা জেনে নাও, এবং ওই কেমিক্যাল কম্পোজিশনের কার্বাইডের মেল্টিং টেম্পারেচার বা ডিজলভ হওয়ার টেম্পারেচার, ডিসোলিউশন টেম্পারেচার নট মেল্টিং, ডিসোলিউশন টেম্পারেচারটা কত সেটা ফাইন্ড আউট করো, এবং তার উপরে সম্পর্ক রেখেই তুমি অক্সিডাইজিং টেম্পারেচার সিলেক্ট করো। আমার সুযোগ হয়েছিল মোহর আলী স্যারের সাথে কাজ করতে গিয়ে একটা মাইক্রোঅ্যালয় স্টিল, নাইট্রোজেন অ্যাডেড মাইক্রোঅ্যালয়, নায়োবিয়াম অ্যাডেড মাইক্রোঅ্যালয় স্টিল নিয়ে আমি কাজ করেছি, একটা রিসার্চ কাজ। সেখানে আমরা এই টিএম করার জন্য, আমাদের তো টিএম তো দূরের কথা, এসিএমই তো ছিল না সেই সময়, যে 2004-05 সাল না 95-96 সাল, তখন আমরা এটাকে বাইরে পাঠিয়ে দিতাম আমাদের বড় ভাইদের কাছে, আমার স্যারের ছাত্রদের কাছে, তারা টিএম করে আমার ওর ভিতরে যে কার্বাইড পার্টিকেল গুলো ছিল সেই কার্বাইড পার্টিকেলের মেল্টে ডিসোলিউশন টেম্পারেচার কত আমাদেরকে বলে দিত, বলে দিলে আমরা সেইভাবে হিট ট্রিটমেন্ট করে তার কার্বাইড গুলো ডিসলভ করতাম ইনসাইড দ্য ম্যাট্রিক্স। যাই হোক, এখন আসো হোল্ডিং টাইম টেম্পারেচার, এটা জাস্ট গতানুগতিক জিনিস।
টাইম, তোমার হচ্ছে থিকনেস বেশি হইলে টাইম বেড়ে যাবে, এটাই কথা, এর বাইরে এখানে কিছু নেই। এখানে বলা হচ্ছে যে থিকনেস থিকনেস হচ্ছে 5 মিলিমিটার, 10 মিলিমিটার, 10, 20, এটা 90 মিলিমিটার পর্যন্ত। হোল্ডিং টাইম কি হবে সেটা একটা রাফ একটা আইডিয়া দিয়েছে। এইটাকে কাজে লাগিয়ে থাম্ব রুল হিসেবে কাজে লাগিয়ে আমাদের পরবর্তীতে বলছিলাম যে এর সাথে আর্ট যোগ করে তাকে কাস্টমাইজ করে আমার প্রোডাক্ট বানাইতে হবে। এরপরে এসব জিনিসগুলো আমরা আসলে বলে ফেলেছি। রিলেশন বিটুইন কার্বন এন্ড টোটাল অ্যালয় কন্টেন্ট, হ্যাঁ, যদি কার্বন বেশি থাকে তাহলে অবশ্যই অবশ্যই কার্বাইড তৈরি হবে বেশি, যদি অ্যালয় বেশি থাকে, কার্বনও বেশি থাকে, অবশ্যই অবশ্যই অ্যালয় কার্বাইড তৈরি হবে। সেই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। সেইভাবে একটু আগে যেটা বললাম, কার্বাইডের ধরন অনুযায়ী আমাদের অক্সিডাইজিং টেম্পারেচার সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আবার গ্রেন গ্রোথের দিকেও খেয়াল রাখতে হবে। আন্দাজে যদি মনে করো যে ঠিক আছে কার্বাইড পার্টিকেল আছে, দিয়ে দেই, অসুবিধা নাই 1300 ডিগ্রিতে, বা 1300 ডিগ্রিতে দিতে গিয়ে যদি আবার গ্রেন গ্রোথ হয়ে যায়, টাফনেস কিন্তু কমে যাবে। এই জন্য বলা হচ্ছে যে কার্বন এবং টোটাল অ্যালয় কন্টেন্টের ভিতরে একটা রিলেশনশিপ আমাদের থাকতে হবে, কার্বন কনসেন্ট্রেশন এবং ইকুইভ্যালেন্ট অ্যালয়। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে কার্বনের ইকুইভ্যালেন্ট টুল স্টিলের ক্ষেত্রে শর্টকাট কিছু কাজ করা হয়, যে ইকুইভ্যালেন্ট অ্যালয় কত, ইকুইভ্যালেন্ট কার্বন কত। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট অ্যালয় হচ্ছে যে টাংস্টেন আছে, কার্বন, মলিবডেন আছে, ভ্যানাডিয়াম আছে, ক্রোমিয়ামও থাকতে পারে। এখানে সেই ফর্মুলাটা আমি নিয়ে আসতে পারি নাই, এখানে নাই। তোমরা দেখবা যে ক্রোমিয়াম সহ অনেক ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে আগে অ্যালয় ইকুইভ্যালেন্ট বের করে নিলাম। অ্যালয় ইকুইভ্যালেন্টকে যদি 30 দিয়ে ভাগ দাও তাহলে সেটা কার্বন ইকুইভ্যালেন্ট হয়ে যায়। আর এই হচ্ছে ডায়াগ্রাম, কার্বন কনসেন্ট্রেশন এবং ইকুইভ্যালেন্ট অ্যালয় কন্টেন্ট। ইকুইভ্যালেন্ট অ্যালয় কন্টেন্টের সাথে সম্পর্ক রেখেই আমার মেটেরিয়ালস এর ভিতরে কার্বন সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু গুড কোয়ালিটির। এই ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করো, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সেটা হচ্ছে যে আগে অ্যালয় কন্টেন্ট, ইকুইভ্যালেন্ট অ্যালয় কন্টেন্ট জেনে নিবা, সেই অ্যালয় কন্টেন্টের জন্য কি পরিমাণ কার্বন দিলে গুড কোয়ালিটির টুল স্টিল তৈরি হবে। বেশি যদি কার্বন দাও তাহলেও এটা ব্রেকেজ হয়ে যেতে পারে, টাফনেস কমে যেতে পারে। কম যদি দাও তাহলে সেখানে যে প্রেসিপিটেট গুলো আমরা চাচ্ছি কার্বাইডে, সে প্রেসিপিটেট তৈরি করার জন্য যথেষ্ট কার্বাইড থাকবে না, ফলে আমাদের কিন্তু উইয়ার রেজিস্ট্যান্স সেকেন্ডারি হার্ডেনিং এ সে কিন্তু রেসপন্স করবে না। ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। এরপরে যেটা হচ্ছে সেই এস কার্ভ, দেখতেই পারতেছো কোন টেম্পারেচারে কতক্ষণ ধরে রাখবা, কি রেখে কুল করবা। এখানে দেখো এন্ড অফ ট্রান্সফরমেশন, স্টার্ট অফ ট্রান্সফরমেশন, এটা পারলাইট স্টেজ টুল স্টিলে, এটা হচ্ছে স্টার্ট অফ ট্রান্সফরমেশন, এটা হচ্ছে বেইনাইট ট্রান্সফরমেশন, আর এটা হচ্ছে মার্টেনসাইড ট্রান্সফরমেশন। দেখতেই পারতেছো আমাদের আগের যে চ্যাপ্টার 1 এর যে স্কার্ভ যেটা ছিল সেটা কিন্তু এক্সট্রা কার্ভ, এটা কিন্তু একদম আলাদা আলাদা, একটার সাথে আরেকটা যোগ নাই। কিন্তু এখানে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, স্টার্টআপটা এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কার্বাইড। এই আমাদের মোটামুটি শেষ। হ্যাঁ, কার্বাইড প্রেসিপিটেটের জন্য যে জিনিসটা আবার বলে দেই, এখানে দেখা যাচ্ছে কার্বাইড প্রেসিপিটেশন সেটা সাধারণত 500 ডিগ্রি সেন্টিগ্রেড এই ঘটনাগুলো ঘটে থাকে, এবং সায়েন্টিস্টরা বলতেছে যে এই ঘটনা যখন ঘটে সেটা তারা পরীক্ষা করে দেখেছে, কিছু টুল স্টিল নিয়ে 500 ডিগ্রিতে টেম্পারিং করে দেখেছে যে ইয়েস, সেখানে হার্ডনেসের পিক সবচেয়ে বেটার হয়, সবচেয়ে বেশি হার্ডনেস এখানে বাড়ে। তাহলে আসলে এই জায়গাটাই ন্যানো কার্বাইডের প্রেসিপিটেশন হয়ে থাকে। এই মোটামুটি আমাদের শেষ চ্যাপ্টার 5। আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে 6, আগামী সপ্তাহে শুরু করব, সেটা হবে স্টেনলেস স্টিল, এসএস। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আগামী সপ্তাহে দেখা হবে।
Record.